আজ থেকে বহু বছর আগে ছোট্ট একটা গ্রামে এক জমিদার বিয়ে করে আনে রহস্যময়ী এক মেয়েকে। কিন্তু জমিদারের স্ত্রীকে একবার দেখার সৌভাগ্য কারোরই হয়নি। তবে রোজ সন্ধ্যায় তার কান্নার আওয়াজ শুনে গ্রামের সবাই আতঙ্কে দরজা বন্ধ করে বসে থাকতো। একদিন সেই চিৎকার হঠাৎ করেই গায়েব হয়ে যায়, আর গ্রামে নামে ভয়ানক এক নীরবতা। তবে ছোট্ট এই গ্রামের নীরবতা সেখানেই থেমেছিল না, বরং ভয়ানক সেই নীরবতা পৌঁছে গিয়েছিল দূরের এক শুনশান অ্যাপার্টমেন্টে। যে অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট এতটাই অভিশপ্ত যে কেউ কোনোদিন এখানে আসার সাহসও করে না। কিন্তু হঠাৎ এক ছেলে রহস্যময় এই ফ্ল্যাটের আসল রহস্য জানতে ফ্ল্যাটে পা রাখে, আর সাথে সাথেই ভয়ানক এই ভূতনির প্রেমে পড়ে যায়। তবে ভূতনির প্রেমের পরিণতি কি এতই সহজ? এই ভালোবাসার জন্য নিজেকেই আবার বলে দিতে হবে না তো, নাকি খুলতে হবে বহু বছরের চাপা থাকা রহস্যের জট? তবে গল্পের শেষে এমন টুইস্ট বের হয়ে আসে যার জন্য অচিরা নিজেই প্রস্তুত ছিল না। এমনই এক সাসপেন্স, থ্রিল আর হরর মিস্ট্রিতে ভরা একদম অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি লাভ মি ইফ ইউ ডেয়ার, অর্থাৎ সাহস থাকলে ভালোবেসে দেখাও। কত রকমের ভূতের গল্পই তো শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন যে মানুষ ভূতের প্রেমে পড়েছে? প্রতাপ এবং প্রিয়া ভেবে নিয়েছে দিব্যা ভাতি অর্জুনকে খুন করেছে, কিন্তু দিব্যা ভাতি এটা প্রমাণও করতে পারবে না যে অর্জুন তার হাতে মারা যায়নি। তবে দিব্যা ভাতি আর অর্জুনের ভালোবাসা কিভাবে অর্জুনের মৃত্যুর কারণ হলো তা জানতে হলে প্রতাপ, প্রিয়া, অর্জুন এবং দিব্যা ভাতির গল্পের শুরুটা জানতে হবে। রামচন্দ্রপুরম নামের ছোট্ট একটা গ্রাম, প্রায় 20টা পরিবার এই গ্রামেই থাকে। এই গ্রামের মাঝেই একটা বিশাল বড় দালান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে গ্রামের কেউ দিনের বেলাতেও এই দালানের দিকে তাকানোর সাহস করে না, কারণ এই দালানে শুধু একটা দম্পতি থাকে, আর আজ পর্যন্ত গ্রামের কেউ এই বাসার মহিলার ছায়া পর্যন্ত দেখেনি। 6 বছর হয়ে গেছে তারা এই বাসায় আছে, তবুও কেউ কখনো এই লোকের স্ত্রী কেমন দেখতে তা জানে না, কারণ আজ পর্যন্ত বাসার বাইরে তো দূরে থাক, সে এই বাসার সিঁড়ি দিয়ে কখনো নিচে নামেনি। তবে মাঝে মাঝে মহিলাটির স্বামী বাজার করতে আসে, কিন্তু কেউ ভয়ে তার ধারে কাছেও ঘেঁষে না। মহিলাটিকে এত বছর যাবৎ না দেখতে পাওয়া থেকে আরো বেশি ভয়ঙ্কর হলো রোজ রাত 8টায় এই বাসায় একটা অ্যালার্ম বাজত। অ্যালার্ম শোনার সাথে সাথেই গ্রামের শিশু থেকে বয়স্ক সবাই ভয়ে যে যার যার ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে চুপ করে বসে থাকতো। এমনকি মন্দিরের পূজারীও ভয়ে সব বন্ধ করে বসে থাকতো। তবে তাদের ভয়ের কারণ এই অ্যালার্মের শব্দ ছিল না, বরং ভয়ের কারণ ছিল পরবর্তী 1 ঘন্টা যা হবে তা নিয়ে। রহস্যময়ী মহিলাটি খুব স্বাভাবিকভাবে অ্যালার্ম বন্ধ করে একটা দোলনায় বসে ভয়ানক চিৎকার করে কাঁদতে থাকতো। তার এই কান্নার শব্দ পুরো গ্রামকে আতঙ্কে কাঁপাতে থাকতো। ঠিক 9টা বাজতেই আবারও অ্যালার্ম বেজে উঠতো, আর মহিলাটির কান্নাও থেমে যায়। এভাবে রোজ আতঙ্কে এই গ্রামবাসীর জীবন কাটছিল। পরের দিন সকাল হতেই গ্রামের ছোট্ট এক বাচ্চা ছেলে হাঁপাতে হাঁপাতে একটা বড় দোকানে আসে। একটা লাল রিবনের বাক্স কিনে উপরে লেখে ফ্রম নানি, মানে এই বাচ্চা ছেলেটার নাম নানি। নানি বেশ সাহস নিয়েই ভৌতিক এই বাসার পেছনের দরজা দিয়ে ঢুকে একটা গাছে উঠে জানালার কাছে এসে জানালায় সেই রিবন বাক্সটা রেখে দেয়। সাথে সাথেই সারা বাসা কাঁপিয়ে নুপুরের শব্দ শোনা যায়। নানি কাকে যেন দেখে হাসে, একটু পরেই দেখা যায় সেই রিবনের বাক্সটা নেই। নানিও নেমে চলে যায়। তবে এত বছরে এই প্রথম রাত যখন অ্যালার্মের শব্দ শোনা যায়নি, সবাই বেশ অবাক হয়ে ভাবে এটা কিভাবে সম্ভব। 6 বছরে এই প্রথম এই ভৌতিক বাসার মহিলাটা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। পাশের বাসার এক মহিলা জানালা খুলেই সেই ভৌতিক বাসার দিকে তাকাতেই প্রচুর ভয়ে আত্মচিৎকার দিয়ে ওঠে। দেখা যায় বাসার সিঁড়ি দিয়ে মহিলাটি সারা শরীরে আগুন লাগিয়ে নামছে। ভয়ানক এই দৃশ্য দেখে গ্রামের সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু আগুনের এই তীব্র তাপেও মহিলাটি সাবলীলভাবে হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েই মাটিতে পড়ে যায়। সারা রাত মহিলাটির শরীর আগুনে পুড়তে থাকে। পরের দিন হাসপাতাল থেকে লোক এসে লাশের পুরা টুকরাগুলো নিয়ে যায়। গ্রামের সবাই ভাবে হয়তো এবার তাদের আর কান্নার সেই যন্ত্রণাদায়ক আওয়াজ শুনতে হবে না। তবে সেই রাত ছিল আরো ভয়ঙ্কর। 8টা বাজতেই সারা গ্রামে যেন ভয়ানক এক নীরবতা শুরু হয়। রাত 8টায় এমন নীরবতা এই গ্রামের কেউই কখনো অনুভব করেনি। কেউ যেন কোনোভাবেই শান্তি পাচ্ছে না, কারণ সে যখন বেঁচে ছিল 1 ঘন্টা পরে কান্না থামিয়ে দিত। তবে এখন তো সে নেই, তাহলে এই নীরবতা
কে ভাঙবে? বাংলোর সামনে সেই সবজি বিক্রেতা দেখে বাসার ছাদের আলো 2 দিন যাবৎ জ্বলছে। এই আলো কেউ কেন নিভাচ্ছে না দেখতে বেশ সাহস নিয়ে কয়েকজনের সাথে এই বাসায় ঢোকে। সবাই ভয়ে ভয়ে কোনো রকমে বাসার সিঁড়ি দিয়ে চিলাকোঠায় এসে দেখে ছাদের দরজার মুখে এই বাসার লোকটার লাশ পড়ে আছে। সবাই ভয় পেয়ে গেলে সবজি বিক্রেতা বলে লোকটা হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। এত ভয়ের কি আছে? বলেই ছাদের সামনের ঘরটার দিকে তাকাতেই নিজেই ভয়ে কেঁপে ওঠে। দেখা যায় সামনের রুমের বিছানায় অনেকগুলো পুতুলের মাঝে উস্কো খুস্কো চুলের একটা বাচ্চা মেয়ে বসে আছে। আসলে এই বাসাকে শুরু থেকেই সবাই অজানা কোনো কারণে ভয় পেত, তাই কেউ কখনো সাহস করেনি এই বাসায় আসার। নিশ্চয়ই ওই মহিলাটি অনেক কষ্ট নীরবে সহ্য করত, তাই রোজ চিৎকার করে কাঁদত। তবে তাকে কেউ কখনোই সান্ত্বনা দিতে আসেনি, বরং ভয় পেয়ে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু সবাই ভয় পেলেও ভয় পায়নি এই বাচ্চা মেয়েটা, কারণ সেই মহিলাটি ছিল এই ছোট্ট মেয়েটার মা। এই ঘটনার পরে বেশ কয়েক বছর কেটে যায়। কঙ্কাল হাতে এই মেয়েটার নাম পিঙ্কি, যে কঙ্কালের স্ট্রাকচার দেখে ক্লে দিয়ে ফেসিয়াল রিকনস্ট্রাকশনের কাজ করে। গভীর রাতে অন্ধকারের মাঝে অর্জুন নামের একটা ছেলে জরাজীর্ণ এক বাসার দরজায় ধাক্কালে একটা বৃদ্ধ হারিকেন নিয়ে এসে দরজা খুলে দেয়। অর্জুন বাসার ভেতরে ঢুকতেই দেখে ঘরের চারিপাশে অগণিত মোম জ্বালানো। ঘরের মাঝেই একটা চক্রের মধ্যে জাদুটোনার করার বিভিন্ন উপকরণ, পাশে কিছু লোক বসা আর চাদরে মোড়ানো একজন তাদের সামনে বসে ধ্যান করছে। অর্জুন এসে চক্রের মধ্যে বসতেই বৃদ্ধ লোকটা বলে, যার আত্মার সাথে দেখা করতে চাও তার ছবি আর তার ব্যবহার করা জিনিসপত্র বের করো। সবাই এক এক করে সবার ছবি আর ছবির উপরে ব্যবহারের জিনিস রেখে দেয়। বৃদ্ধ লোকটা সব মোমবাতি নিভিয়ে দেয়। চক্রের মাঝে হ্যারিকেনের আলোয় দেখা যায় চাদরে মোড়ানো লোকটা হঠাৎ অদ্ভুত ভাবে চিৎকার করছে। বৃদ্ধ লোকটা বলে, সামনে রাখা পানীয়টা খেয়ে একে অপরের হাত ধরে বসো। সবাই হাত ধরতেই বৃদ্ধ লোকটা একটা জ্যান্ত মুরগি এনে চক্রের মধ্যে রাখা সসপ্যানে মুরগি রেখে ঢেকে দেয়। হঠাৎই মহিলাটির সামনের হ্যারিকেন বন্ধ হয়ে যায়। সাথে সাথেই মহিলাটির বুকে ব্যথা করে ওঠে। চাদরে ঢাকা লোকটা ইশারা করে বলে, কাকে দেখতে চাও? মহিলাটি নিজের মেয়ের নাম বললে বৃদ্ধ লোকটা একটা আয়না ধরিয়ে দিয়ে বলে, এই আয়নায় দেখো। মহিলাটি ভালো করে তাকাতেই দেখে তার পেছনেই তার মেয়ের মতো অবয়বের একজন দাঁড়িয়ে আছে। হঠাৎই সেই আত্মাকে চিৎকার করতে শুনে মহিলাটি পেছনে তাকিয়ে দেখে অর্জুন সেই আত্মার মুখোশ ধরে টান দিতেই বাচ্চা একটা ছেলে ভয়ে অর্জুনের কাছে মাফ চাইতে থাকে। এদের ভাওতাবাজি বুঝতে পেরেছে দেখে কাস্টমার সেজে আসা দুজন পালাতে গেলে অর্জুন বলে, সব ক্যামেরা রেকর্ড হচ্ছে, পালিয়ে লাভ নেই। তারপর দৌড়ে গিয়ে চাদরে থাকা লোকের উপর থেকে চাদর সরিয়ে দিতেই লোকটা ধ্যানের নাটক করছে দেখে দেয় তার কানের উপরে একটা। দেখা যায় সেই মুরগিটা লোকটা তার পায়ের মধ্যে লুকিয়ে রেখেছে, আর হ্যারিকেনটা আসলে কৃত্রিম, যেটা রিমোট দিয়ে বন্ধ করা বা চালানো যায়। অর্জুন মহিলাটির কাছে এসে বলে, যে মারা গেছে সে আর কখনোই ফিরে আসবে না, এটা আপনিও জানেন, তাই তাদের শোক কাটাতে এদের মতো ভণ্ডের চক্রে পড়া নিছক বোকামি। আর ওরা আপনার পানীয়তে কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল, তাই আপনার বুকে ব্যথা করছিল। এবার বাসায় ফিরে যান। ভণ্ড তান্ত্রিকের ভিডিও নিয়ে অর্জুন তার আস্তানায় পৌঁছাতেই অর্জুনের ছোট ভাই প্রতাপ এসে জিজ্ঞেস করে, ফুটেজ কোথায়? অর্জুন ক্যামেরা দেখিয়ে দিলে প্রতাপ সেই সব ফুটেজ তার ল্যাপটপে নিয়ে ভিডিও এডিট করে অর্জুনের চ্যানেল অলওয়েজ ইনসেনে আপলোড করে দেয়। এটাই অর্জুনের জীবন, বিভিন্ন ডেয়ারিং কাজ করে তার ভিডিও চ্যানেলে আপলোড করা। কখনো কবরস্থানে ঘুমিয়ে থাকা, তো কখনো বজ্রপাতকে কাচের বোতলে বন্দি করা। হোস্টেলের একই রুমে থাকা দুই ভাই, তবে দুইজনের পছন্দ একদমই আলাদা। প্রতাপের দুনিয়া যেখানে রঙে ভরা, সেখানে অর্জুনের রং কালো। কালো ছাড়া সে কিছুই পরে না। অর্জুনের ফেভারিট ড্রিঙ্কসও কালো। অর্জুন কখনো পানির অতল গভীরে যায়, তো কখনো আগুনের মধ্যে সাইকেল চালায়। নিত্য নতুন ভাবে জীবনকে ঝুঁকিতে ফেলে এইভাবেই ছন্ন ছাড়ার মতো অর্জুন তার জীবন কাটাচ্ছে। একদিন ওয়ার্কশপে কাজ করতে করতে অর্জুনের পায়ের নিচের বেশ খানিকটা কেটে যায়। অর্জুন নিজেই জায়গাটা সেলাই করে নেয়। এভাবেই প্রিয় রং কালোর মতো অর্জুনের জীবন কালো অন্ধকারেই কেটে যাচ্ছে। প্রতাপ একদিন কলেজ লাইব্রেরিতে বসে তাদের পরবর্তী ভিডিওর কাজ করছিল। পেছন থেকে প্রিয়া এসে প্রতাপের চোখ ধরে বলে, বলতো কে? প্রতাপ ইচ্ছা করেই অন্য মেয়েদের নাম বলে প্রিয়াকে জ্বালাতে থাকে। প্রিয়া রেগে এসে প্রতাপের কানের উপর একটা দিয়ে প্রতাপের গায়ের উপর পা উঠিয়ে বসে বলে, তুমি আসলে অনেক আনরোম্যান্টিক। বলেই ব্ল্যাক কফিতে এক চুমুক দিতেই তার চোখ মুখ কেমন যেন কুচকে যায়। প্রতাপ বলে, কফিটা ভালো হয়নি? প্রিয়া বলে, না না, অনেক ভালো
ভালো হয়েছে, তোমার ব্ল্যাক কফি পছন্দ, আমারও পছন্দ। কি নিয়ে কাজ করছো? প্রতাপ বলে, প্রিয়া, তোমাকে কখনো আমার বাসার সামনের বাংলোয় পাওয়া ছোট্ট মেয়ের বিষয়ে বলেছিলাম? প্রতাপ প্রিয়াকে রহস্যময়ী ভৌতিক সেই বাংলো আর সেই রহস্যময়ী মহিলার বিষয়ে সব জানিয়ে বলে, মহিলাটার কান্না এতটাই বিভৎস ছিল যে পুরো গ্রাম তার এই কান্নাকে ভয় পেত। প্রিয়া সব শুনে বলে, বিষয়টা আসলেই অনেক ভয়ঙ্কর। প্রতাপ বলে, ওই বাচ্চা মেয়েটা এমনই এক অদ্ভুত মহিলার মেয়ে, তবে কেউ জানে না ওই মেয়েটার সাথে পরে কি হয়েছিল। তবে একজন কনস্টেবল আছে যার কাছে গেলে আমরা এই মেয়েটার বিষয়ে জানতে পারবো। এখন তুমি আমাকে ওই কনস্টেবলকে খুঁজতে সাহায্য করবে। প্রিয়া বলে, মেয়েটার মায়ের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা ছিল, ভূতটুত বলতে বাস্তবে কিছুই নেই। প্রতাপ বলে, তুমি একদম অর্জুনের মতো কথা বলছো। অর্জুনের নাম শুনতেই প্রিয়ার রাগে গা জ্বলে যায়, কারণ অর্জুনের এমন অদ্ভুত জীবনযাপন দেখে তার অর্জুনকে ভীষণ ভয় হয়। প্রতাপ অবাক হয়ে বলে, ওকে ভয় কেন পাবে? প্রিয়া বলে, আসলে তুমি ছোটবেলা থেকে অর্জুনকে দেখে এসেছো, তাই তোমার কাছে ওর আচরণ স্বাভাবিক। কিন্তু ভালো করে ভেবে দেখো, অর্জুন কালো ছাড়া কিছুই পরে না, সবসময় খালি পায়ে হাঁটে, আর সে তুমি ছাড়া কারোর সাথে কথাও বলে না। যে কেউই ওকে ভয় পাবে। যাই হোক, তুমি ভিডিওর পার্ট দেখো, আমি ওই বাচ্চা মেয়েটার ডিটেলস বের করছি। পরের দিন থেকেই প্রিয়া ওই বাচ্চা মেয়েটার বিষয়ে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু প্রিয়ার মুখ দেখেই বোঝা যায় প্রিয়া ভয়ানক কোনো তথ্য পেয়ে গেছে। প্রিয়া প্রতাপকে একদিন জরুরি তলবে কলেজের সেমিনার হলে ডাকে। প্রতাপ আসতেই প্রিয়া তার ট্যাবে একটা নিউজ দেখিয়ে বলে, এটাই সেই বাচ্চা মেয়ে যাকে তুমি খুঁজছিলে। প্রতাপ খবরটা ভালো করে পড়ে দেখে মেয়েটার নাম দিব্যা ভাতি। একটা ভয়ানক সড়ক দুর্ঘটনায় বিয়ের দিনই বরযাত্রীর বাসের অ্যাক্সিডেন্ট হয়, আর দিব্যা ভাতির শ্বশুরবাড়ির সবাই মারা যায়। তবে এত বড় অ্যাক্সিডেন্টে শুধু দিব্যা ভাতি বেঁচে যায়। হাসপাতালে যখন তার জ্ঞান ফেরে তখন সবার মৃত্যুর খবর জেনে দিব্যা ভাতিও হন্যে হয়ে কোথায় যেন চলে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। প্রিয়া বলে, আসলে আমি তোমার গ্রাম রামচন্দ্রপুরের পাশের এক অনাথ আশ্রমে দিব্যা ভাতির বয়সের একটা মেয়েকে ভর্তি করার খবর জানতে পারি। অনলাইনে তাকে কোনোভাবে ট্র্যাক করতে পারছিলাম না, তবে মেয়েটার সাথে অনেক খারাপ কিছু হয়েছে বলেই ট্যাবের পরের পেজের ছবি দেখিয়ে বলে, মেয়েটা মারা গেছে আর এখনো তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। রাতে প্রিয়া প্রতাপের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠায়। প্রতাপ ভিডিও চালাতেই শুনে তেলেঙ্গানা এবং কর্ণাটকের বর্ডারে বেশ কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। একজন নববধূ চোখের সামনে তার সদ্য বিবাহিত স্বামীকে গাড়ির দুর্ঘটনায় মরতে দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় আর হাসপাতাল থেকে পালিয়ে যায়। কেউ জানতো না এরপর তার সাথে কি হয়েছিল, তবে লোকমুখে প্রচলিত আছে যে মেয়েটা হাসপাতাল থেকে পালিয়ে সেই ফ্ল্যাটে গিয়েছিল যেখানে তাদের বিয়ের পরে থাকার কথা ছিল। ফ্ল্যাটের পেছনে নদীতে ডুবে মেয়েটা আত্মহত্যা করে। তবে অবাক করার বিষয় হলো, মেয়েটা আত্মহত্যা করার পরই নদীটা শুকিয়ে যায়। পাশের প্রতাপকে এই ভিডিও শুনতে দেখে অর্জুন বই পড়া বাদ দিয়ে মনোযোগ দিয়ে গল্পটা শুনতে শুরু করে। ভিডিওতে বলে, সেই রাতের পর থেকে মানুষ ওই ফ্ল্যাটের আশপাশ থেকে কারো ডুবে যাওয়ার আওয়াজ শোনে। পর মুহূর্তেই কোনো মেয়েকে সুরেলা সুরে গান গাইতে শোনে, তাই কেউ আর এই এলাকায় থাকার দুঃসাহস করে না। ধীরে ধীরে লোকবসতির অভাবে এই বিল্ডিং হয়ে যায় পরিত্যক্ত। 2020 সালের দিকে একজন লেখক দিব্যা ভাতির উপর নোবেল লেখার জন্য সেই ফ্ল্যাটে গেলে পরের দিন তার লাশ দেওয়ালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে যেই দিব্যা ভাতিকে খুঁজতে যায়, পরের দিন তাদেরই লাশ ওই ফ্ল্যাটের দেওয়ালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দিব্যা ভাতি মৃত ব্যক্তিদের রক্ত দিয়ে দেওয়ালে লিখে দেয়, নান্না জলগে বাড়াবেডা, অর্থাৎ আমার সাথে ঝামেলার জড়াতে এসো না। মানুষ এখনো বলে তারা নাকি 404 নাম্বার ফ্ল্যাটের বারান্দা থেকে নববধূর বেশে কাউকে গান গাইতে দেখেছে। আর যখনই এমন শোনা যায় তখনই অ্যাপার্টমেন্টের পাশের কবরস্থান থেকে একটা কুকুরের চিৎকার শোনা যায়। সবাই বলে এই কুকুরটা নাকি দিব্যা ভাতির কুকুর রকির চিৎকার, যে দিব্যা ভাতির মৃত্যুর কয়েক মাস আগেই মারা গিয়েছিল আর তাকে এই কবরস্থানে দাফন করা হয়েছিল। তাই সবাই বিশ্বাস করে কুকুরের চিৎকার রকির কবর থেকে ভেসে আসে। সম্পূর্ণ গল্প শোনার পর অর্জুন প্রতাপকে জিজ্ঞেস করে, এতগুলো লাশ পাওয়া গেল, তাহলে পুলিশ কোনো তদন্ত কেন করলো না? প্রতাপ বলে, খুন তো মানুষ করেনি, করেছে ভূত, আর ভূতকে কি কোনো মানুষের পক্ষে ধরা সম্ভব? আর তাছাড়াও দিব্যা ভাতির বিষয়ে একটা কথা প্রচলিত আছে, একবার যে দিব্যা ভাতিকে দেখবে দ্বিতীয়বার দেখার আগেই মারা যাবে, অর্থাৎ দিব্যা ভাতিকে দ্বিতীয়বার দেখা সম্ভব না। অর্জুন বেশ অস্থির হয়ে পায়চারি করতে করতে কি যেন একটা ভাবতে থাকে। হঠাৎই প্রতাপকে বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি আমি ওই ফ্ল্যাটে গিয়ে দিব্যা ভাতিকে রেকর্ড করি আর সেই ভিডিও চ্যানেলে আপলোড করি তাহলে মিলিয়ন ভিউ হবে, এটা নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, তাকে দেখা এই 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষকে কি সে খুন করবে? প্রতাপ বেশ ঘাবড়ে গিয়ে বলে, তুই আসলে জানিস না যে ওই দিব্যা ভাতি কে। গল্প আবারও সেদিনকে ফিরে আসে, যেদিন দিব্যা ভাতিকে পুলিশ এই বাংলো থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন তার হাতে রিবনের সেই বাক্সটা দেখা যায়। আসলে নানি নামের সেই বাচ্চা ছেলে রিবন বাক্সটা দিব্যা ভাতিকে উপহার দিয়েছিল, কিন্তু গাড়িতে ওঠার সময় দিব্যার হাত থেকে রিবন বাক্সটা পড়ে যায়। দিব্যা অসহায়ের মতো রিবনের বাক্সের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ গ্রামের একজন নানিদের বাসায় দৌড়ে
এসে দিব্যাকে নিয়ে যাওয়ার কথা বললে নানি কাঁদতে কাঁদতে দৌড়ে ছুটে আসে, কিন্তু ততক্ষণে দিব্যাকে নিয়ে পুলিশ চলে গেছে। নানি দৌড়ে এসে তার দেওয়া রিবন বাক্সকে পড়ে থাকতে দেখে রিবনটা তুলে নিয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকে। প্রতাপের পেছনের দেওয়ালেই সেই রিবনের বাক্সটা দেখা যায়, অর্থাৎ প্রতাপই হয়তো সেই ছোট্ট নানি। দিব্যাকে থানায় নিয়ে এসে কনস্টেবল ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে গেলে দেখে ছবিটা ফাঁকা, অর্থাৎ দিব্যার ছবি ক্যামেরায় ওঠেইনি। তার মানে কি দিব্যা ছোটবেলা থেকেই অশরীরী? গল্প বর্তমানে আসলে দেখা যায় অর্জুন তার ব্যাগ বস্কা আর বাইক নিয়ে সেই ভুতুরে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রতাপ বলে, দেখ এতদিন যে রিস্ক নিয়েছি সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভূতের সাথে লড়তে যাওয়া এটা মনে হয় ঠিক হচ্ছে না। প্রতাপের কথাকে পাত্তা না দিয়েই অর্জুন বের হয়ে যায়। শহর থেকে অ্যাপার্টমেন্টটা বেশ দূরে হওয়ায় অর্জুনের সেখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। রাস্তায় থাকা কিছু লোক অর্জুনকে ওই অ্যাপার্টমেন্টের দিকে যেতে দেখে চিৎকার করে থামতে বলে, কিন্তু অর্জুন কিছুই শোনে না। লোকগুলো বলে এ জেনে গেছে নাকি না জেনে গেছে তা জানি না, তবে এটা নিশ্চিত ও আর বেঁচে ফিরতে পারবে না। কারণ দিভ বলার সাথে সাথেই পাশ থেকে একজন বলে, খবরদার ওর নাম মুখেও নিবে না। অর্জুন ততক্ষণে অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছে। বহু বছর এদিকে কেউ না আসায় অ্যাপার্টমেন্টের দেওয়াল আগাছায় ভরে গেছে। অর্জুন যখন অবাক হয়ে অ্যাপার্টমেন্টটা দেখছিল তখন হঠাৎ জোরে বজ্রপাত হয়, আর এই ভুতুরে অ্যাপার্টমেন্ট থেকে মিষ্টি একটা মেয়ের কণ্ঠের গান ভেসে ওঠে, যে গান গেয়ে বলছিল, আমার কাছে এসে দেখো আমি কে, তুমি যতক্ষণ খুঁজবে ততক্ষণ আমি জীবিত। অর্জুন যতই কাছে যেতে থাকে গানটা ততই স্পষ্টভাবে শোনা যায়। অর্জুন গানের আওয়াজকে অনুসরণ করে ধীরে ধীরে এগোচ্ছে, আর হুট করেই কিছু বাদর অর্জুনের উপস্থিতি টের পেয়ে একসাথে উড়ে যায়। সাথে সাথে মিষ্টি সেই গান থেমে যায়। অর্জুন নির্ভয়ে এগিয়ে এসে একটা দরজার সামনে এসে নেমপ্লেটের উপর থেকে ময়লা সরালেই দেখা যায় এটাই সেই 404 নম্বর ফ্ল্যাট। অর্জুন দরজাটা একটু সরাতেই দেখা যায় সামনের দেওয়ালে তাজা রক্ত দিয়ে লেখা, আমার সাথে ঝামেলায় জড়িও না। অর্জুন অবশ্যই একটুও ভয় পায় না, বরং নির্ভয়ে আর একটু এগোতেই দেখে মেঝেতে লাশের আকারে চক দিয়ে একটা অবয়ব আঁকা। পাশের বেডরুম থেকে কিছু একটা শব্দ পেয়ে সেখানে আসতেই দেখে বিছানার উপরে একটা চাদরকে ফাঁসির দড়ির মতো ঝুলানো রয়েছে। অর্জুন কি মনে করে যেন দড়িতে গলা দিয়ে দেয়, আর তার ঠিক পেছনেই লাল শাড়ি মাথায় টিকলে দেওয়া একটা নববধূর অবয়ব দেখা যায়। তবে এই অবয়বের মুখ স্পষ্ট না। অর্জুন পেছনে কারো উপস্থিতি টের পেয়ে দড়িতে থাকা অবস্থায় পেছনে তাকায়, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর শব্দে বেশ ঘাবড়ে গিয়ে পা পিছলে যায়। সাথে সাথেই অর্জুন ছটফট করতে করতে বিছানায় পা রাখার চেষ্টা করে, আর এই অবস্থাতেই দিব্যার আত্মাকে অস্পষ্টভাবে দেখে। দিব্যার আত্মা হঠাৎই তার নুপুরের ছনছন শব্দ করে দৌড়ে ফ্ল্যাট থেকে বের হতে গিয়েও অর্জুনকে এভাবে ঝুলতে দেখে থমকে দাঁড়ায়। দিব্যা মনে মনে বলে, আমার নাম শুনলেই সবাই ভয়ে কাঁপে, আমাকে দেখতে আসা তো দূরের কথা, কেউ আমার দিকে তাকানোর সাহসও করবে না। আর অর্জুন এমন ভাবে এসে আমাকে চমকে দিয়েছে যেন ও নিজের জন্য প্রেমিকা খুঁজতে এসেছে, তাই ওর আচমকা এমন আশায় আমি বহু বছর পরে ভয় পেয়ে গেছি। এদিকে অর্জুন ততক্ষণে বিছানায় কোনো রকমে পা রেখে গলা থেকে চাদর সরিয়ে দিব্যার আত্মার পেছনে দৌড়াতে শুরু করে। দিব্যা দৌড়ে বনের মধ্যে এসে হঠাৎই গায়েব হয়ে যায়। অর্জুন যেন তার জীবন সঙ্গীকে পেয়ে গেছে। এমন এক হাসি দিয়ে বলে, দিব্যা আমি জানি তুমি এখানেই আছো, যদি আমার সামনে না আসো তাহলে আমি এখন থেকে তোমার জন্য তোমার ওই ফ্ল্যাটে অপেক্ষা করব, আর তোমাকে ভূতের মতো ভয় দেখিয়ে যাব। ঠিক তখনই বনের মাঝের এক পদ্ম পুকুরে জোরে কিছু একটা পড়ার শব্দ হয়। অর্জুন আর কিছু না ভেবেই পুকুরে লাফ দেয়। প্রতাপ এদিকে চিন্তায় মরছে যে অর্জুন গেল কোথায়। অনেকবার কল বাজার পরে অর্জুন দিব্যার ফ্ল্যাটে ফিরে এসে তার মোবাইল বাজতে দেখে কল রিসিভ করে। প্রতাপ প্রচুর রেগে জিজ্ঞেস করে, তুই ছিলি কোথায়, কতবার তোকে কল দিচ্ছি। অর্জুন বলে, আমি দিব্যার সেই ফ্ল্যাট পেয়েছি, এখন আমি দিব্যার ফ্ল্যাটেই আছি। মজার বিষয় কি জানিস, দিব্যা এখনো বেঁচে আছে। প্রতাপ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই শিওর ও বেঁচে আছে? দেখ যাই হোক না কেন তুই এখনই আমাদের রুমে চলে আয়, আমাদের কোনো ভিডিও দরকার নেই। অর্জুন বলে, আমি তো এখনো ক্যামেরা বেরই করিনি। দেওয়ালে রক্ত দেওয়া লেখার দিকে তাকিয়ে বলে, এত সুন্দর সেটআপে এসে কাউকে না কাউকে তো এই মেয়ের সাথে কথা বলতেই হতো, তাই ভাবছি আমি এখানেই থাকবো, কারণ এমন প্রতিভাশালী ব্যক্তির সাথে দেখা করার সুযোগ বারবার হয় না। বলেই কল কেটে বেলকনিতে আসে। বেলকনির সামনে সবুজে ঘেরা সুন্দর জঙ্গল দেখে অর্জুনের বেশ ভালোই লাগে। বেলকনি থেকে ঘরে যেতে গিয়েও কিছু একটা দেখে অর্জুন অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর সোজা তার বাইকের কাছে এসে সব জিনিসপত্র নামিয়ে ভুতুরে এই ফ্ল্যাটকে মোটামুটি থাকার উপযোগী বানিয়ে নেয়। দেওয়ালে কয়েকটা মশাল পুঁতে আলোর ব্যবস্থাও করে। তারপর অ্যাপার্টমেন্টের আশেপাশে সব গাছে কাগজে লিখে টাঙিয়ে দেয়, কফি খাবে দিব্যা? দেখেছেন কাণ্ড, এই ছেলে ভূতের সাথেও ডেটিং এর প্ল্যান করছে।
করছে। এরপর চিল মুডে ব্যায়াম করে তো কখনো ধ্যান করে, তারপর রুমে এসে তার পোর্টেবল বিছানায় ঘুমিয়ে পড়ে। এভাবেই দিভিয়ার অপেক্ষায় কখনো পুকুরে মাছ ধরতে বসে, তো কখনো পোর্টেবল চুলায় রান্না করতে বসে, তো কখনো আগুন পোহায়। বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে প্রতাপ ভয়ে ছিল দিভিয়া কখন যেন অর্জুনকে মেরে ফেলে। তাই সে পুলিশ রেকর্ড রুমে গিয়ে দিভিয়াকে যে কনস্টেবল নিয়ে গিয়েছিল তার বিষয়ে খোঁজ নেয়। রেজিস্টার খাতায় কিছু নাম পেয়ে তার ছবি তুলে কাউকে কল দিয়ে জানায়। রেজিস্টারের সব ছবি থেকে পল্লবী, নূর এবং কারিশমা তিনটার নাম খুঁজে বের করে। অর্জুন রাতে ভৌতিক সেই অ্যাপার্টমেন্টে ফিরে কিছু একটা দেখে আবারও পিছনে ফিরে দেখে তার ডেটের অফারে সেই কাগজে দিভিয়ার রক্তমাখা হাতের ছাপ দিয়ে গেছে। তার মানে দিভিয়াও রাজি। খুশিতে অর্জুন দৌড়ে ফ্ল্যাটে এসে ঘরের মাঝে রাখা চেয়ার দেখে দিভিয়াকে না পেয়ে সারা ঘরে খুঁজতে থাকে। হঠাৎ পাশে কারো অস্তিত্ব টের পেয়ে আর চোখে তাকিয়ে ঝাপসা ভাবে নারী অবয়ব দেখে নিশ্চিত হয় এটাই দিভিয়া। তাই ধীরে ধীরে পেছনে এসে আর এক রুমের দরজা থেকে বলে, শুনেছি যে তোমার দিকে তাকায় তুমি নাকি তাকে মেরে ফেলো, তাই তোমাকে দেখতে চাই। বলেই চেয়ারে বসে চোখ নামিয়ে বলে, আমার তোমার সামনে বসার সাহস আছে, তার মানে এটা না যে আমি এত সহজেই তোমাকে দেখব। আমি তোমাকে এভাবে অসম্মান করতে চাই না। সাধারণত কেউ আমাকে কিছু মানা করলে আমি সেটাই আগে করি, তাই সবাই যখন মানা করলো তখন আমি এখানে এসেছি। আমি জানতে চাই কেন তুমি নিজেকে আর এই পুরো অ্যাপার্টমেন্টকে ঘিরে ভয় সৃষ্টি করে রেখেছো। কারণ যাই হোক না কেন, তোমার বানানো এই দুনিয়া আর এর নিয়মের প্রতি আমি সবসময় সম্মান দেখাবো। আগের দিন তোমাকে ভরকে দেওয়ার জন্য সরি। যতদিন আমি তোমার এই দুনিয়ায় আছি ততদিন আমি তোমার দিকে তাকানোর চেষ্টাও করব না। আমি তোমার আসল পরিচয় জানার চেষ্টা করব, কিন্তু তুমি নিজে তোমার পরিচয় না বলা পর্যন্ত কখনো ওই বিষয় নিয়ে কথা বলবো না। কারণ তোমার বিষয় জানা থেকেও তুমি আসলে মানুষ হিসাবে কেমন সেটা জানার আগ্রহ আমার বেশি। আমি তোমার দুনিয়ার একটা অংশ হতে চাই। বলেই অর্জুন মাথা নিচু করে। দিব্যাবাতি অর্জুনের পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুমি মাথা নিচু করে কেন আছো? অর্জুন নিজের এত কাছে আওয়াজ শুনতে পেয়ে সামনে তাকিয়ে দেখে সোফায় কেউ নেই। ভয়ে অর্জুনের শরীরের রোম দাঁড়িয়ে যায়। দিব্যাবাতি বলে, আজ পর্যন্ত সবাই ভয়ে মাথা নিচু করেছে, কারণ তারা ভাবে দিব্যাকে দেখলে তারা মারা যাবে। কেউ কোনোদিন ভালোবেসে মাথা নিচু করেনি। এমন কথা শোনার সাথে সাথেই অর্জুন দিব্যার কথা অনুসরণ করে উঠে গিয়ে কাপড়ের অপর পাশ থেকে দিব্যাকে কাছে টেনে নেয়। অর্জুন অবাক দৃষ্টিতে দিব্যার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ নিচে তাকিয়ে দেখে দিব্যা একটা ছুরি অর্জুনের পেটের দিকে ধরে রেখেছে। অর্জুন ভয় না পেয়ে দিব্যাকে বলে, আমি কিন্তু তোমাকে দেখিনি। দিব্যা অর্জুনকে ধাক্কা মেরে পেছনে সরে যায়। দিব্যা বারবার নিজেকে আড়াল করে নিলে অর্জুন হাজার চেষ্টা করেও দিব্যাকে একবার দেখতে পারে না। অর্জুন দিব্যাকে বলে, তোমার পেছনে আমি অনেক ছুটেছি, একদিন তুমিও এভাবেই আমার পেছনে ছুটবে। মাঝরাতে অর্জুন বাসার বাইরে এসে নেটে দিব্যার ফ্ল্যাটের সব বিস্তারিত খুঁজতে থাকে। পরের দিন সকালে অর্জুন সেই কন্ট্রাক্টরের কাছে যায় যে দিব্যার এই অ্যাপার্টমেন্ট বানিয়েছিল। অর্জুন ওই অ্যাপার্টমেন্টের সব ডকুমেন্টস চায়। কন্ট্রাক্টর বলে, আমার যা বলার পুলিশকে সব বলে দিয়েছি, তোমাকে বলার মতো আর কিছুই নেই। অর্জুন বলে, তুমি প্রথমে পুলিশকে বলেছো ওই অ্যাপার্টমেন্টে কেউ মারা যায়নি, পরবর্তীতে আবার বলেছো দিব্যা মারা গেছে, কিন্তু এখনো তার লাশ পাওয়া যায়নি। তোমার গল্পে কোনো কিছুই পরিষ্কার ছিল না। কন্ট্রাক্টরকে ঘাবড়াতে দেখে অর্জুন বলে, ঘাবড়িও না, বসো, যা জানো তাই বলো। কন্ট্রাক্টর বলে, সবাই ধরে নিয়েছিল ওই রাতে দিব্যা হাসপাতাল থেকে পালিয়ে অ্যাপার্টমেন্টে গিয়েছিল। নিজের চোখের সামনে হবু বর এবং তার পুরো পরিবারকে মরতে দেখে দিব্যা আত্মহত্যা করে। লেবাররা কাজ শেষে ফেরার সময় এমনটা দেখে আমাকে কল দেয়। আমি আমার সব টাকা ওই অ্যাপার্টমেন্টে লাগিয়েছিলাম। দিব্যার আত্মহত্যার খবর কেউ জানুক আমি সেটা চাচ্ছিলাম না। সবাইকে 1 লাখ টাকা দিয়ে বলেছিলাম এই লাশ থেকে আমাকে মুক্ত করতে এবং এই শহর ছেড়ে তারা যেন সবাই চলে যায়। আমি পুলিশকেও মিথ্যা বলেছিলাম, কিন্তু অন্য কিছু বিল্ডার আমাকে বদনাম করার জন্য গুজব ছড়ায়। এরপর ওই অ্যাপার্টমেন্টে আর কেউ মারা যায়নি। অর্জুন জিজ্ঞেস করে, তাহলে দিব্যা মারা গেছে? কিন্তু আমি এতদিন ধরে যার সাথে ছিলাম সে কে? তুমি বললে তোমাকে দুজন লেবার কল করে জানিয়েছিল। তুমি কি দিব্যার লাশ দেখেছিলে? এই কথা শুনে কন্ট্রাক্টর নিজেই চমকে যায়। লকার থেকে একটা ছবি বের করে অর্জুনকে দেখিয়ে বলে, এটাই দিব্যা। বিল্ডিং বানানোর সময় সে একদিন চেক করতে এসেছিল দেওয়ালের রং কেমন হবে। বিল্ডিং এর ছবি তুলতে যেয়ে তার ছবি উঠে যায়। অর্জুন অবাক হয়ে দিব্যার ছবির দিকে তাকিয়ে থাকে। এদিকে প্রতাপ প্রিয়াকে 3টা ছবি দেখিয়ে বলে, এরা পল্লবী, নূর আর কারিশমা। কনস্টেবল তার মৃত্যুর আগে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করত, তাই অনেক মানুষই তার সাথে দেখা করত। আমি তাদের সবাইকে চেক করেছি, সবার ঠিকানা পাওয়া গেছে, শুধু এই 3 জন বাদে। এই 3 জনের ফোন নাম্বার, ঠিকানা সব ভুল। আমি ক্রস চেক করে এটাই বুঝতে পেরেছি দিব্যা অন্য কেউ না, বরং এই 3 জনের মধ্যেই একজন। এদিকে দিব্যা তার ভৌতিক ফ্ল্যাটে দাঁড়িয়ে আমাদেরকে জানায়, প্রতাপ ঠিকই বলেছে, আমি এই 3 জনের একজন। ঠিক তখনই অর্জুন প্রতাপকে দিব্যার ছবি হোয়াটসঅ্যাপ করে। প্রতাপ নিন্দা ছবির সাথে মিলিয়ে দেখে এদের কারোর সাথেই দিব্যার ছবি মিলছে না। প্রিয়া জিজ্ঞেস করে, অর্জুন কি ভাবছে যে সে দিব্যাকে ধরে ফেলেছে? ও কি কোনোভাবে দিব্যার চেহারা দেখতে চাচ্ছে? প্রতাপের মনে পড়ে সে অর্জুনকে একবার বলেছিল, তুমি দিব্যাকে দ্বিতীয়বার দেখতে পারবে না, কারণ দ্বিতীয়বার দেখার আগেই সে তোমাকে মেরে ফেলবে। অর্জুন রুদ্রাক্ষের মালা পরে দিব্যার ফ্ল্যাটে যায়। ক্যান্ডেলের ডিনারের জন্য
টেবিল ঠিক করে। ঠিক তখনই গাড়ির শব্দ পেয়ে অর্জুন বারান্দায় এসে দেখে প্রতাপ এসেছে। প্রতাপ অর্জুনকে কল করে বলে, ও দিব্যানা, তুই বাইরে আয়, যে কোনো সময় তোর বিপদ হতে পারে। অর্জুন কোনো কথা না শুনে কল কেটে দেয়। উপায় না পেয়ে প্রতাপ এবং প্রিয়া সাহস করে অ্যাপার্টমেন্টে আসে। অর্জুনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার জীবন ঝুঁকিতে, কিন্তু অর্জুন কিছুতেই বুঝতে চায় না। প্রতাপ বলে, তোমাকে কেউ ভুল তথ্য দিচ্ছে, ওটা দিব্যানা, ও না জানি কত মানুষকে মেরেছে। তোমার কি মনে হয় ও তোমাকে ছেড়ে দিবে? অর্জুন বলে, না, ওর এই বিষয়টা তো আমার ভালো লাগে। আর তোমাকে এসব কথা কে বলেছে? কোনো প্রমাণ আছে? বিল্ডিং এর লেবাররা বলেছিল ও গলায় দড়ি দিয়ে মারা গেছে, কিন্তু আমি তো কোনো লাশ পাইনি। এখানে ডেড বডির ফ্রেম বানানো, ওই দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমার সাথে ঝামেলার জড়িও না, এই সবই মিথ্যা, বানোয়াট। এই ফ্ল্যাট থেকে দূরে রাখার জন্য মানুষকে ভয় দেখানো হচ্ছে। সবাই বলে ও যেই পুকুরে ঝাঁপ দিয়েছিল সেটা উধাও হয়ে গেছে, কিন্তু না, পুকুরটা এখনো আছে। ও যখনই আসে কুকুর নাকি কান্না করে। হ্যাঁ, এখানে কুকুরের কবরস্থান আছে, কিন্তু সেটা মানুষের কবরের মতোই বড়। কিন্তু আমি তো এখনো পর্যন্ত কোনো কান্নার শব্দ পাইনি। সবকিছুই গুজব, এছাড়া আর কিছুই না। প্রতাপ বলে, ঠিক আছে, আমাকে ভুল প্রমাণ করো। অর্জুন একটা বেলচা দিয়ে বাসা থেকে বের হলে প্রতাপ আর প্রিয়াও তার পিছু পিছু বের হয়। অর্জুন কবরস্থানে এসে বেলচা দিয়ে কবরটা খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁড়ার পরে বেলচাটা কিছুতে আটকে গেলে অর্জুন দুই হাত দিয়ে খুঁড়তে শুরু করে। একসময় সেই কবরের মাঝে একটা মানুষের কঙ্কাল পাওয়া যায়। প্রতাপ অর্জুনকে বলে, প্রমাণ হয়ে গেছে যে দিব্যা মারা গেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলে প্রতাপ অর্জুনকে উঠে আসতে বলে, কিন্তু অর্জুন কঙ্কালের মাথা হাতে নিয়ে বলে, এটা দিব্যা না। অর্জুন পিঙ্কিকে কল করে অ্যাপার্টমেন্টে ডাকে ওই কঙ্কালের মাথা নিয়ে মানুষের চেহারা বানানোর জন্য। পিঙ্কি আসলেই অর্জুন কঙ্কালের মাথাটা পিঙ্কির কাছে দিলে পিঙ্কি বেশ কিছুক্ষণ মাথার খুলিটার দিকে তাকিয়ে কঙ্কালের নাম এবং মেয়ে নাকি ছেলে জিজ্ঞেস করে। অর্জুন এক কোনায় চুপচাপ বসে আছে। প্রতাপ জানায় এটা একটা মেয়ের কঙ্কাল, নাম দিব্যা। মুখের অবয়ব বানানোর সময় পিঙ্কি কঙ্কালকে জিজ্ঞেস করে, তা কিভাবে মারা গেলে? তোমার অনেক স্বপ্ন ছিল, তাই না? হয়তো এখন ভালো জায়গায় আছো। এসব দেখে প্রিয়া বেশ ভয় পায়। চেহারা বানানো হয়ে গেলে সেটা একদম কন্ট্রাক্টরে দেখানো দিব্যার ছবির সাথে মিলে যায়। প্রতাপ ছবি মিলিয়ে দেখে হুবহু একই, কিন্তু অর্জুন বলে, কই, ছবির মতো ওর কপালে তো কোনো গর্ত নেই। পিঙ্কি চুল উঠিয়ে দেখায় কপালে গর্ত আছে। অর্জুন যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাহলে দিব্যার সাথে কাটানো মুহূর্ত, তার স্পর্শ, সবই কি মিথ্যা ছিল? অর্জুন বলে, ওরা হয়তো যমজ বোন ছিল। পিঙ্কি বলে, সম্ভবই না, এই দাগ জন্মের পরেই হয়েছে, কারণ দাগটা অনেক গভীর, যেই কারণে হাড়েও সেই দাগ পড়ে গিয়েছিল। যদি তারা যমজ হয়েও থাকে, এটা কখনোই সম্ভব না তাদের কপালে একই রকমের গর্ত হবে। এই কঙ্কাল এই ছবির মেয়েরই। ঠিক তখন একটা সাদা কবুতর উড়ে এসে মূর্তির কাঁধে বসে, ঠিক যেমনটা ছবিতে আছে। তার মানে কবর থেকে তোলা লাশটা দিব্যার। সিন শিফট হয় ভার্সিটির ক্যান্টিনে। কফি খাওয়ার সময় প্রিয়ার প্রতাপকে জিজ্ঞেস করে, অর্জুন কল করেছিল, আমরা প্রমাণ করে দিয়েছি ওর গার্লফ্রেন্ড মারা গেছে, তাই ও হয়তো কষ্টে আছে। প্রতাপ বলে, কষ্ট? আর অর্জুন? তুমি ওকে চেনো না? আমি ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি, ওর চোখে কখনো পানি আসেনি। প্রিয়া বলে, তুমি ওকে চেনো না? যে মানুষকে উপেক্ষা করে একটা ভূতকে ভালোবাসার সাহস দেখিয়েছে, ওর থেকে বড় ইমোশনাল আর কে হতে পারে? প্রতাপ বিরক্ত হয়ে বলে, এক কাজ করো, তুমি ওকে কল করো। এদিকে অর্জুন চেয়ারে বসে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দিব্যাকে খোঁজার চেষ্টা করে, যদি আর একবার দেখা পায়। কিছুক্ষণ পর দিব্যা নববধূর সাজে আসে। কান্না করতে করতে অর্জুনের দিকে এগিয়ে আসলে অর্জুন ভয় পেয়ে যায়। হঠাৎই দিব্যা অর্জুনের গলা চেপে ধরলে অর্জুনের ঘুম ভেঙে যায়। তখনই প্রিয়া অর্জুনকে কল দেয়, কিন্তু অর্জুন কল কেটে দেয়। দিব্যা মারা গেছে জেনেও অর্জুন জেদ করে আমার ফিরে আসার অপেক্ষা করছে। প্রিয়া অনবরত কল মেসেজ দিতেই থাকে, কিন্তু অর্জুন কোনো রেসপন্স করে না। অর্জুনের মনে প্রশ্ন জাগে, দিব্যা মারা গেলে আমি এতদিন কার সাথে ছিলাম? একদিন ক্লাস করার সময় প্রিয়া অর্জুনকে মেসেজ দিচ্ছে দেখে প্রতাপ সেটা খেয়াল করে। প্রতাপেরও বেশ হিংসা হয়। অর্জুন প্রিয়াকে একটা লাইভ লোকেশন পাঠালে প্রিয়া প্রতাপকে না বলেই ক্লাস ফাঁকি দিয়ে চলে যায়। লোকেশন অনুযায়ী প্রিয়া মন্দিরে এসে দেখে অর্জুন প্রার্থনা করছে। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মূর্তির সামনে বসে অর্জুন প্রিয়াকে জিজ্ঞেস করে, তুমি মন্দিরে আসো কেন? প্রিয়া বলে, ভক্তি করি তাই। অর্জুন বলে, তুমি কি জানো মূর্তি কিভাবে গড়ে উঠেছে? মানুষের শক্তি পর্বতের রূপ নেয়। কেউ ওই পর্বতকে ভেঙে ছোট পাথরের টুকরো বানায়, আর দক্ষ কোনো মানুষ সেই পাথরের টুকরোকে আকার আকৃতি দিয়ে মূর্তি বানায়। আমরা মানুষ এটা ভুলে যাই ওটা মানুষেরই তৈরি মূর্তি। এরপর ওই পাথরের পূজা শুরু করি। তুমি আসো ভক্তির জন্য, আর আমি আসি যে এই মূর্তি বানিয়েছে তার প্রতি সম্মান জানাতে। তবে ভয় হয় অনুভূতি নিয়ে, যেটা ভক্তির মতোই তীব্র। তুমি ভক্তির অনুভূতি খুঁজে পাও বলে এখানে আসো, যেমনটা ওই অ্যাপার্টমেন্টে ভয়ের অনুভূতি পেয়েছিলে। কিন্তু আমার মানুষের দক্ষতাকে ভালো লাগে, তাই আমার ওর ভয় দেখানোর মাধ্যমকে ভালো লেগেছে। সোজা কথায় তুমি মূর্তিকে ভালোবাসো, আর আমি মূর্তির পেছনের কারিগরকে। প্রিয়া জিজ্ঞেস করে, তুমি কি বিশ্বাস করো দুনিয়ায় ভূত আছে? অর্জুন উল্টা প্রশ্ন করে, তুমি কি বিশ্বাস করো দুনিয়ায় মানুষ আছে? কি অদ্ভুত প্রশ্ন, তাই না? প্রিয়া বলে, মানুষকে তো খালি চোখে দেখা যায়। অর্জুন বলে, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো না দেখেই শুরু হয়। না দেখে সৃষ্টিকর্তাকে ভক্তি করা, পেটে থাকা বাচ্চার জন্য মায়ের ভালোবাসা, এগুলো কি ভুল? তোমার কথা মতো যদি সে ভূত হয়ে থাকে আর আমি ভালোবাসি, এতে ভুল কোথায়? প্রিয়া জিজ্ঞেস করে, তুমি ওকে খোঁজা বন্ধ করে দিচ্ছ না কেন? যারাই ওর চোখে চোখ রেখেছে সবাইকে ও মেরে ফেলেছে। তুমি নিজের
মৃত্যু ডেকে আনছো কেন? এই সম্পর্কে কি নাম দিবে? অর্জুন বলে সব সত্যের কি নাম দিতে হয়? ঠিক তখনই জিনে ভর করা এক মহিলাকে মন্দিরে আনা হলে প্রিয়া ভয় পেয়ে যায়। অর্জুন প্রিয়াকে সেই পুকুরের কাছে নিয়ে যায় যেখানে দিব্যা ঝাঁপ দিয়েছিল। বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে অর্জুন বলে তোমরা ভাবছো ও আমাকে আর একবার দেখলে মেরে ফেলবে, আর আমি ভাবছি আবারও দিব্যা আমাকে দেখলে সে আমাকে ছেড়ে দিবে। অর্জুন প্রিয়াকে অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে এসে বলে সবাই এখানে মৃত্যু দেখে কিন্তু আমি এখানে জীবন উপভোগ করছি। বারান্দা জানালা খুলে দিয়ে বলে যখন সে আশেপাশে থাকে তখন প্রকৃতি কত সুন্দর হয়ে যায়। প্রিয়া সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যায়। ভেতরে আসলে অর্জুন হঠাৎই প্রিয়াকে কাছে টেনে নিয়ে বলে ঠিক এভাবেই আমি তাকে কাছে টেনে নিয়েছিলাম। অর্জুনের আচমকা এমন ব্যবহারে প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। অর্জুন বলে ও আমাকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল কিন্তু আমি পলকও ফেলিনি। প্রিয়া অর্জুনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলে অর্জুন বলে ও ঠিক এভাবেই আমাকে দূরে ঠেলে দিয়েছিল। অদৃশ্য এক আত্মার প্রতি অর্জুনের এমন ভালোবাসা দেখে প্রিয়া অর্জুনের প্রতি দুর্বল হতে শুরু করে। সে মনে মনে অর্জুনকে ভালোবাসতে শুরু করে। প্রিয়া সব সময় অর্জুনের চারপাশে থাকতে শুরু করে। প্রিয়া নির্দ্বিধায় অ্যাপার্টমেন্টে গিয়ে সব পরিষ্কার করে দিয়ে আসে। হোস্টেলে একদিন প্রতাপ কফি এনে দিলে প্রিয়ার ভালো লাগে না। অর্জুন প্রিয়াকে ভালো করে লক্ষ্য করে বলে ভালো না লাগলে খাচ্ছ কেন? প্রতাপ বলে ওর কফি পছন্দ। অর্জুন বলে নেক্সট টাইম ভালো না লাগলে মুখের উপরে বলে দিবে। প্রতাপ দূর থেকে খেয়াল করে প্রিয়া অর্জুনের মতো স্টাইল করে কোক খাচ্ছে। একদিন প্রিয়া অর্জুনের ফেভারিট কালার ফুল ব্ল্যাক পরে আসে। প্রতাপ বুঝে যায় অর্জুন আর প্রিয়ার মধ্যে কিছু একটা চলছে। প্রতাপ লাইব্রেরিতে গিয়ে প্রিয়াকে বলে তোমার ফোনটা দাও তো, অর্জুন আমার কল ধরছে না। এদিকে প্রিয়া তো অর্জুনের নামের পাশে দুটা কালো হার্ট দিয়ে সেভ করেছে। তাই প্রিয়া রেগে বলে তোমার কল ধরছে না তো আমারটা কেন ধরবে? প্রতাপ বলে অর্জুন তো আজকাল তুমি যা বলো তাই করে। প্রিয়া বলে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা কথা বলো, কি বলতে চাচ্ছ? প্রতাপ বলে তোমার সত্য কথা শোনার সাহস আছে? প্রিয়া রেগে কিছু না বলেই দেয় হাঁটা। প্রতাপ পিছু পিছু যেয়ে বলে তুমি আমাকে অর্জুনের কথা বলতে মানা করতে কারণ তুমি ওকে ভয় পাও, এখন কি আর ভয় পাও না? প্রিয়া বলে তুমি না বলেছিলে ভয়কে পাশে রেখে ওকে কল দিতে, আর এই দুঃসময় কারো না কারো তো ওর পাশে থাকা উচিত, নাকি এটা বলে ছেড়ে দিব যে তার কোনো অনুভূতি নেই? প্রতাপ বলে সত্যি ওর সাহায্য করতে চাও? তুমি কি জানো তার জন্য কি করা উচিত? প্রতাপ ব্যাগ থেকে একটা মেয়ের ছবি বের করে দেখিয়ে বলে অর্জুন যাকে ভালোবাসে সে এই তিনজনের মধ্যে যে কোনো একজন। এদের খোঁজ করতেই যাব তখনই আমরা জানতে পারি দিব্যা মারা গেছে। তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে ওকে এই ছবিগুলো দেখিয়ে বলো দিব্যা এদের মধ্যে কেউ একজন। প্রিয়া বলে ও কেবলই এত বড় ধাক্কা কাটিয়ে উঠেছে, এখন ওকে এসব বলা ঠিক হবে না, আর ওই মেয়ে যদি সত্যি এদের মধ্যে কেউ একজন হয় তাহলে তো অর্জুনের জীবন ঝুঁকিতে পড়বে। প্রতাপ একটা টিটকারি হাসি দিয়ে বলে আর কত অজুহাত দিবে, তুমি আসলে অর্জুনের কথা চিন্তা করছোই না। অর্জুন যেন তার প্রেমিকাকে খুঁজে না পায় তুমি সেটাই চেষ্টা করছো। প্রিয়া রেগে ছবিগুলো নিয়ে হাঁটা দিয়ে পেছনে ফিরে বলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, দিব্যার জন্য যদি অর্জুনের কিছু হয় সেটার জন্য আমি না বরং তুমি দায়ী থাকবে। অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে প্রিয়া চিন্তায় পড়ে যায় এই ছবি দেখার পরে অর্জুনের রিয়াকশন কেমন হবে। এদিকে প্রতাপ কল করে অর্জুনকে সব বলে দেয়। প্রিয়া কলিং বেল বাজালে অর্জুন ফোন কানে নিয়ে দরজা খোলে। প্রিয়ার হাতে ছবিগুলো দেখে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। প্রিয়া অনেক বাধা দিলেও অর্জুন শোনে না, তাই বাধ্য হয়ে প্রিয়া গাড়িতে উঠে পড়ে। প্রিয়া বলে তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। অর্জুন প্রিয়ার সিট বেল্ট বেঁধে দিয়ে ছবির মেয়েগুলোর খোঁজে বেরিয়ে পড়ে। প্রথমে নেক নাম পরে পল্লবীর বাসায় যায়। পল্লবীর নানি রুমের ভেতর থেকে বলে পল্লবী নেই, প্রতিদিনের মতোই কলেজে গিয়েছিল কিন্তু তারপর থেকেই নিখোঁজ। পল্লবী নিখোঁজের সময় থানায় যে ওসি ছিল অর্জুন আর প্রিয়া তার সাথে দেখা করতে চায়। সে বলে আমার খুব ভালো করে মনে আছে, আমার রিটায়ারমেন্টের শেষ বছর ছিল, পল্লবীর মা রোজ থানায় আসতো। অর্জুন জিজ্ঞেস করে আপনারা জানার চেষ্টা করেননি ওর সাথে কি হয়েছিল? ওসি বলে এটা রিমোট এরিয়া, এখানে এমন সবসময় হয়েই থাকে। যেদিন পল্লবী মিসিং হয় সেদিনই এমএলএ ছেলের বাইক অ্যাক্সিডেন্ট করে। বাইকে ওই ছেলের সাথে যেই মেয়ে ছিল দুজনেই স্পট ডেড। এর সাথে জড়িত সব বড় বড় রাজনীতিবিদদের সিকিউরিটি দেওয়া শুরু করি, তাই এই কেস নিয়ে আর কেউ মাথা ঘামায়নি। সেখানে কিছু না পেয়ে অর্জুন আর প্রিয়া কালভান রাতে নূরের বাসায় যায়। নূরের বাবা কান্না করে বলে আমরা পুলিশে কমপ্লেন করেছি, ভেবেছিলাম কাউকে ভালোবেসে হয়তো আমাদেরকে বলতে পারছে না তাই পালিয়ে গেছে। ওর সব বন্ধুর সাথে কথা বলি কিন্তু কোনো খোঁজ পাইনি। পুলিশ যখনই কোনো মৃত্যুর খবর দিত ভাবতাম হয়তো নূরের কোনো খোঁজ পেয়েছি, কোনো খোঁজ না পেয়ে আমরা ধরেই নিয়েছিলাম নূর মারা গেছে। অর্জুন বলে তাহলে ও এখনো মিসিং? এরপর কারিশমার খোঁজে তার হোস্টেলে যায়। ওয়ার্ডেন বলে 2023-এর 22শে অক্টোবর থেকে কারিশমা মিসিং, কিছু না জানিয়ে রুম খালি করে দিয়েছিল। ও রুমমেট পাশের এক ফ্যাক্টরিতে কাজ করত। একদিন সে আগুন লেগে মারা যায়। তার পরের দিনই কারিশমা না জানিয়ে রুম খালি করে চলে যায়। আমরা অনেক কল করি কিন্তু কারিশমা ফোন বন্ধ করে দেয়। অর্জুন কারিশমার রুমমেটের ছবি চাইলে ওয়ার্ডেন বলে ও আসলে মুসলমান ছিল তাই মৃত্যুর সময় কোনো ছবি তোলা নিষেধ। অর্জুন জিজ্ঞেস করে ওর নাম কি? ওয়ার্ডেন বলে নূর। 3টা মিসিং কেসের একজনের মৃত্যুর খবর তো পাওয়া গেল। গাড়িতে ওঠার সময় অর্জুন পেঙ্গিকে কল করে বলে 2023-এর 18ই মার্চ কালবাঞ্চা রোডে কোনো মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে কিনা। অর্জুন আবারও ওসির কাছে এসে ছবি দেখিয়ে জিজ্ঞেস এমএলএ ছেলের সাথে যে মেয়ে মারা গিয়েছিল সে এদের মধ্যে কেউ কিনা দেখেন তো। ওসি বলে আমি বলতে পারবো না কারণ অ্যাক্সিডেন্টে মেয়েটার মুখ থেতলে গিয়েছিল। এমএলএ ছেলের বন্ধুরা বলেছিল
বলেছিল ওই মেয়ের নাম নাকি ভেনেলা। ঠিক তখনই পিঙ্কির কল আসলে অর্জুন গাড়িতে গিয়ে কল রিসিভ করলে পিঙ্কি বলে, তুমি যে তারিখের কথা বলছো সেদিন একটা মেয়ে আত্মহত্যা করেছিল। নেশা করে মেয়েটা তার নানিকে কল করে বলেছিল সে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিচ্ছে। পুলিশ পৌঁছানোর আগেই সে মারা যায়। অর্জুন জিজ্ঞেস করে কোনো ছবি আছে? পিঙ্কি বলে পুলিশ রেকর্ডে কোনো ছবি নেই। মেয়েটির নানি লাশ শনাক্ত করেছিল। মেয়েটির নানি এখন বৃদ্ধ আশ্রমে আছে আর মেয়েটির নাম পল্লবী। তাহলে তিনজনের মধ্যে দ্বিতীয় জন মৃত। আশ্রমে আসলে প্রিয়া জিজ্ঞেস, তোমার কি মনে হয় সে আমাদেরকে সাহায্য করবে? অর্জুন বলে সে শুধু ছবি দেখলেই হবে। নানির সামনে গিয়ে তাকে ছবি দেখায়। নানির চোখ খুলে তাকালেই দেখে নানির চোখই নেই। হতাশ হয়ে অর্জুন নদীর পাড়ে এসে চিন্তা করে সে যতই দিব্যার কাছে যাওয়ার চেষ্টা করছে ততই দিশেহারা হয়ে পড়ছে। অর্জুন পাশে এক কাঠ পুরানো কয়লা নিয়ে মিসিং আর মৃত মেয়েদের নাম লিখে বলে, এদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। গ্রামে একটা মেয়ে মিসিং হয়ে যাওয়ার পরের দিনই আর একটা মেয়ে মারা যায়। মিসিং হওয়া মেয়েটি নতুন জায়গায় গিয়ে মারা যায় এবং তার মৃত্যুর পর অন্য একজন নিখোঁজ হয়। এদের কারোই ডেড বডি ঠিকভাবে শনাক্ত করা হয় না। আমাদের কাছে নিখোঁজদের ছবি আছে কিন্তু মৃতরা যে মারা গেছে এর কোনো প্রমাণ নেই। এই কথা বলেই অর্জুন কিছু একটা চিন্তা করে গাড়ির ডিক্কি থেকে বেলচা বের করে। প্রিয়া বলে ওদের লাশ হয়তো অন্য কোথাও আছে। অর্জুন বলে নূর মুসলমান আর হিন্দু কুমারী মেয়েদেরকে পোড়ানো হয় না বরং দাফন করা হয়। অর্জুন সব জায়গায় কবরস্থান থেকে মাটি খুঁড়ে মৃত সব মেয়েদের কঙ্কাল ওঠায়। গাড়িতে বসে প্রিয়া প্রতাপকে মেসেজ করে অর্জুন পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি পিঙ্কির ল্যাবে দেখা করো। অর্জুন কঙ্কাল এনে প্রিয়ার কোলে রাখলে বেচারি প্রচুর ভয় পেয়ে যায়। অর্জুনরা বিকারাবাদ জঙ্গলে পিঙ্কির ল্যাবে আসে। পিঙ্কি তালা মেরে বের হওয়ার সময় অর্জুনকে হঠাৎ দেখে কেঁপে ওঠে। অর্জুন কঙ্কালগুলো হাতে দিয়ে বলে এদের চেহারা বানাও। পিঙ্কি কঙ্কাল নিয়ে ভেতরে গেলে বাইরের বোর্ডে অর্জুন ছবি লাগিয়ে সবার নাম লিখে বোঝার চেষ্টা করে। সে সময় প্রতাপ আসলে প্রিয়া দৌড়ে প্রতাপের কাছে যায়। প্রতাপ অর্জুনকে জিজ্ঞেস করে তুমি কি বের করতে পেরেছো এই তিনজনের মধ্যে সে কে? অর্জুন কোনো জবাব দেয় না। প্রতাপ আবারও জিজ্ঞেস করে তুমি বলতে চাচ্ছ এদের মধ্যে কোনো কানেকশন আছে? ঠিক তখনই পিঙ্কি চেহারা বানিয়ে বাইরে নিয়ে আসে। অর্জুন চেহারাগুলো মিলিয়ে যার যার ছবি নিচে রাখতে গেলেই পিঙ্কি বলে এখন তো আমাকে মিলিয়ে দিতে হবে। অর্জুন এবং প্রতাপে দুজনে কোনো ক্লু পায় না কিভাবে কি মেলাবে। হঠাৎ পিঙ্কি হাসতে হাসতে বলে ভালো করে খেয়াল করো, দিব্যা ভাতি এদের মধ্যেই আছে। প্রতাপ বলে তাহলে নুরি দিব্যা? পিঙ্কি বলে না। বাকি দুজনের নাম বলেও পিঙ্কি একই উত্তর দেয়। হঠাৎই উঠে বলে এমনকি ভেনেলাও দিব্যা না। বোর্ডের কাছে এসে বলে ৩রা ফেব্রুয়ারি ২০২১ পল্লবী মিসিং হয় যার নাম হয় ভেনেলা। নূর মিসিং এর পর তাকে দাফন করা হয় পল্লবী নামে আর কারিশমাকে মেরে নূরের নামে দাফন করা হয়। অর্থাৎ মিসিং কেউই কোথাও যায়নি, তাদেরকে ভিন্ন ভিন্ন নামে একই গ্রামে ভিন্ন ভিন্ন কবরে দাফন করা হয়েছে, তবে অন্য পরিচয়ে। সাপ যেমন খোলস বদলে নতুন রূপ ধারণ করে এখানেও তেমনটাই হয়েছে। অর্থাৎ এখানে আরো একটা মেয়ে আছে যে কোনো একটা কারণে এই তিনজনের নাম ব্যবহার করেছে আর সে এখনো যে কোনো কারোর রূপ ধারণ করে থাকতে পারে। সুতরাং সে এই তিনজনের মধ্যে কেউ না, বরং এই তিনজনের পরিচয় নিয়ে সে বেঁচে আছে। পিঙ্কি মজা করে বলে কথায় আছে সাপ শিবকে খুঁজে বেড়ায়, কিন্তু এখানে তো শিবই সাপকে খুঁজে বেড়াচ্ছে। বাসায় ফিরে অর্জুন দিব্যাকে খোঁজার কল্পনায় ওই সকল মেয়েদের কাঁধে হাত রাখে যে এই মেয়েদেরকে মেয়ে তাদের পরিচয় নিয়ে নিয়েছে। একে একে সবাই অর্জুনের দিকে ফিরে তাকালে অর্জুন কেঁপে ওঠে আর সাথে সাথেই অর্জুনের ঘুম ভেঙে যায়। ঠিক তখনই পিঙ্কি কল করে বলে কিছুদিন আগে কাকড়াপল্লী গ্রামে কারিশমা নামের এক মেয়ের মৃত্যু হয়েছিল, তার ডেথ সার্টিফিকেট পেয়েছি, তবে ওই গ্রাম আর এর আশেপাশের কোথাও কোনো মেয়ের মিসিং কেস ফাইল হয়নি। আমাদের ওই নিখোঁজ মেয়ের পরিচয় খুঁজে বের করতে হবে। অর্জুন বলে হয়তো কেউ কেসই করেনি, হয়তো সে ওই নিখোঁজ মেয়েকে কারিশমার নামে দাফন করেছে। পিঙ্কি বলে আমরা যদি ওই কবর থেকে কঙ্কাল তুলে ফেস রিকনস্ট্রাকশনের কাজ করি তাহলে ওয়েবসাইটে তার ফেস স্ক্যান করাতে পারবো। পিঙ্কির সাথে কথা বলে অর্জুন আর এক মুহূর্ত দেরি না করে কারিশমার কবর খুঁড়তে রওনা দেয়। কবরস্থানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। প্রচুর রেগে কারিশমার কবরের দিকে যেতেই যাবে, ঠিক তখনই দিব্যা নুপুরের আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে প্রচুর রাগে ছলছল চোখে বলে এখনই বের হয়ে আসো। লাল শাড়ি পরে বা হাতে চাকু নিয়ে নববধূ বেশি প্রিয়া অর্জুনের পেছনে এসে দাঁড়ায়। আপনাদের মতো আমিও এখানে বেশ অবাক হয়ে ভাবছিলাম প্রিয়া এই বেশে এখানে কেন এসেছে। অর্জুন এমন ভাবে প্রিয়াকে দেখে যেন সে আগে থেকে কিছু একটা জানতো, অর্থাৎ প্রিয়াই আসল দিব্যাভাতি যে এতদিন কখনো পল্লবী, কখনো নূর, তো কখনো কারিশমার মানে এক এক মেয়ের পরিচয় নিয়ে রূপ বদলেছে। কিন্তু প্রশ্ন হলো কেন? অর্জুন জিজ্ঞেস করে এসব কেন করলে? প্রিয়া বলে জানি না। অর্জুন প্রিয়ার দিকে এগিয়ে আসতে গেলে প্রিয়া চাকু এগিয়ে ভয় দেখায়, তবুও অর্জুন এগিয়ে আসলে প্রিয়া চাকু সরিয়ে নেয়। অর্জুন আলতো করে প্রিয়ার গালে হাত দিয়ে বলে বলো। গল্প চলে আসে দিব্যাভাতি ছোটবেলায়। দিব্যা বলে রোজ মায়ের কান্না শুনতে শুনতে আমি বড় হচ্ছিলাম। একদিন চোখের সামনেই মাকে গায়ে পেট্রোল ঢেলে পুড়ে ছাই হতে দেখেছি। এই মানসিক যন্ত্রণাকে দিব্যা কিভাবে কমাবে তা সে এত বছরেও বুঝে উঠতে পারেনি। কনস্টেবল সেদিন থানায় দিব্যা ছবি তুলতে গিয়ে দেখে ছবিতে দিব্যা নেই। আশেপাশে খুঁজতেই দেখে দিব্যা একটা মহিলার কোলে বসে আপেল খাচ্ছে। কনস্টেবল দিব্যার কাছে আসতেই মহিলাটি যখন জানতে পারে দিব্যা অনাথ তখন সে নিজেই দিব্যাকে অ্যাডপ্ট করে নেয়। দিব্যাকে বাসায় এনে পরম
পরম যত্নে গোসল করিয়ে দেয়। এই দুইজন পালক বাবা মায়ের পরম যত্ন আর ভালোবাসায় দিব্যা তার কষ্টগুলো একটু একটু করে ভুলতে শিখছিল। কিন্তু অতীতের কালো ছায়া রোজ রাতে তাকে স্বপ্নে এসে ভয় দিয়ে কাঁদাতো। তাই রোজ আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো হওয়ার চেষ্টা করছিল। দিব্যা স্বপ্নে দেখত তার মা যে পেট্রোল গায়ে ঢালছিল সেই পেট্রোল এসে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দিব্যাকে এভাবে ঘাবড়াতে দেখে দিব্যা নতুন মা পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলে দিব্যা শান্তিতে ঘুমিয়ে যায়। একদিন দিব্যা স্কুল থেকে ফিরে দেখে মা কার যেন ছবি দেখে খুব কান্না করছে। দিব্যা দৌড়ে এসে দেখে একটা বাচ্চা মেয়ের ছবিতে মালা দেখে জিজ্ঞেস করে, মা এ কে? মা বলে ওর নাম ভেনেলা। দিব্যার পালক মায়ের আগে এক মেয়ে ছিল যে কোনো কারণে মারা গিয়েছিল। মেয়েটার চোখে বড় বড় চশমা, 2 বেনি করা ছিল। তাই আমিও চাইতাম মা যেন আমাকে তার মেয়ের মতোই অনেক ভালোবাসা দেয়। তাই 2 বেনি করা জিদ করতাম। ভেনেলার জামা পরতাম, ওর মতো চশমা আর মিকি মাউসের ব্যান্ড পরতাম। এই দুনিয়ায় 2 রকমের মানুষ মুখোশের আড়ালে থাকে, 1 যারা খারাপ কোনো কাজ করবে, আর 2 যাদের আর মুখোশ ছাড়া কোনো পথ থাকে না। আমিও তেমনই ভেনেলার মুখোশ পরে মায়ের থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা পেতে মায়ের সামনে যেতেই মা দৌড়ে এসে আমাকে পরম আদরে বুকে জড়িয়ে কান্না করতে থাকে। মায়ের সে জড়িয়ে ধরা আমাকে এতটা শান্তি দিয়েছিল যে আমি সেদিন জীবনের প্রথম প্রাণ খুলে হেসেছিলাম। বেশ ভালোই কেটে যাচ্ছিল আমার জীবন। কিন্তু হঠাৎ একদিন আমার পালক বাবা মা মারা যায়। তাদের মৃত্যুতে মনে হচ্ছিল আমি আমার ছোটবেলার সেই ভয়গুলোতে আবারও ডুবে যাচ্ছি। বাবা মায়ের সাথে আমার ছোটবেলার স্মৃতিগুলো মরে গিয়েছিল, সাথে ভেনিলার পরিচয়ও। ভালোবাসা জন্ম নিয়ে একসময় কমেও যায়, কিন্তু যন্ত্রণা সবসময় বাড়তেই থাকে। যন্ত্রণা ততক্ষণ তোমার পিছু ছাড়বে না যতক্ষণ তোমাকে জীবনের আসল মানে না বুঝাবে। বাবা মাকে আবারও হারানোর যন্ত্রণায় যখন আমি শেষ হয়ে যাচ্ছিলাম, তখন কলেজের সবাই আমার 2 বেনি আর বড় চশমার মজা নেওয়া শুরু করে। আমার এত কষ্ট হতো যে ধীরে ধীরে ভেনিলা নামক এই সত্তাকে আমি ঘৃণা করতে শুরু করি। একদিন নদীর পাড়ে বসে এসব ভেবে কান্না করছিলাম, তখন হঠাৎই জোরে একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি কলেজ পড়ুয়া একটা ছেলে আর একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে। মেয়েটার লাশ দেখে ছোটবেলা থেকে পাওয়া সব যন্ত্রণার কথা এক এক করে মনে পড়তে শুরু করে। রাগে কষ্টে নখ দিয়ে নিজের হাতের তালুতে এত জোরে চাপ দেই যে নখ বসে রক্ত বের হতে থাকে। আমি ওই মানুষগুলো আর ওই জায়গা থেকে অনেক দূরে যেতে চাইতাম, কারণ এই ভেনিলা নামটা প্রতিবার আমাকে আমার কষ্টগুলো মনে করিয়ে দিবে। দিব্যা মেয়েটিকে উঠিয়ে দেখে তার চেহারা চেনার মতো অবস্থায় নেই। তাই তার আইডি কার্ডের সাথে নিজের আইডি কার্ড বদলে, মেয়েটার চশমা পরে, ব্যাগ বদলে, 2 বেনি খুলে পল্লবীর নাম নিয়ে ভেনিলার সাথে অতীতের সব যন্ত্রণাকে বিদায় দিয়ে নতুন গ্রামে চলে আসে। এভাবেই পল্লবী নামের সাথে বেশ কিছুদিন বাঁচার পরে একদিন নদীতে নূরের লাশ পড়া দেখে আবারও আগের মতো হাতের তালুতে নখ বসিয়ে রক্ত বের করে। তারপর পল্লবীর বেশভূষা বদলে ওড়না দিয়ে মুখ ঢেকে নূরের বেশ নিয়ে অন্য এক গ্রামে চলে আসে। এরপর ফ্যাক্টরিতে কারিশমার লাশ পুঁতে দেখে নূরের বেশ ছেড়ে কারিশমার রূপ নিয়ে নেয়। এভাবেই যখনই নতুন পরিচয়ে কোনো যন্ত্রণা পেত তখনই সেই বেশ বদলে নতুন রূপ নিত। বলেই চোখের পানি মুছতে গেলে অর্জুন দিব্যার হাত ধরে দেখে তার হাতের তালুতে নখের দাগ বসে গেছে। দিব্যা প্রচুর হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি যখন ভাবছিলাম নিজের নাম পরিচয় সব বদলে ফেলাটাই আমার যন্ত্রণার উত্তর, তখনই একদিন 2টা মেয়েকে ইউটিউবে একটা ভিডিও দেখতে দেখি যেখানে আমি নানিকে দেখতে পাই। একটা ভিডিওতে প্রতাপের বন্ধু বলে এটা আমাদের জনপ্রিয় ইউটিউবার প্রতাপের রামচন্দ্রপুরের বাসা। নিজের গ্রামের নাম শুনে দিব্যা দৌড়ে এসে মোবাইল নিয়ে প্রতাপের বাসা দেখে বুঝতে পারে এটা তার গ্রামের বাসার সামনে সেই বাসা যেখানে তার একমাত্র বন্ধু নানি থাকতো। যখন আমি নিজে নানিকে খুঁজছিলাম তখন তার ইনস্টাগ্রামে একটা কলেজ পার্টি ইনভিটেশন পোস্ট দেয়। আমি শিওর ছিলাম না নানি আমাকে আদেও মনে রেখেছে কিনা, কিন্তু আমি ওকে অন্তত একবার দেখতে চাচ্ছিলাম। প্রতাপকে দূর থেকে দেখে দিব্যার মন অনেক খারাপ হয়ে যায়। তাই কষ্ট পেয়ে উঠে যেতেই যাবে তখনই তার রিবনের সেই বাক্সকে সাজানো দেখে বুঝে যায় প্রতাপ মানে তার বন্ধু নানি তাকে এখনো ভোলেনি। তাই সিদ্ধান্ত নিয়েই নেয় আজই প্রতাপের সাথে পরিচিত হবে। সাথে সাথেই চুল খুলে হ্যাবি ভাব নিয়ে প্রতাপের সাথে কথা বলতে আসে। এত সুন্দর মেয়েকে দেখে প্রতাপ বেশ খুশি হয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? দিব্যা একটু ভেবে বলে, প্রিয়া। এরপর থেকে রোজ তাদের দেখা সাক্ষাৎ। প্রতাপের যত্ন ভালোবাসায় দিব্যা ধীরে ধীরে প্রতাপকে ভালোবাসতে শুরু করে। দিব্যার এই প্রথম মনে হচ্ছিল তার এতবার পরিচয় বদলানো সত্যি সফল হয়েছে। সে নিজের বলতে একটা মানুষকে পেয়েছে। অর্জুন বলে, ফাইনালি তুমি তোমার আসল জায়গা পেয়ে গেছো, প্রতাপের সাথে অনেক সুখী আছো। দিব্যা কাঁদতে কাঁদতে বলে, না, আমি প্রতাপের সাথেও সুখী হতে পারিনি, আর এর কারণ তুমি। আমি তোমার অতীতের সব ভুলে প্রতাপের সাথে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু একদিন প্রতাপ যখন জানালো সে তার বাসার সামনের ওই ছোট মেয়েটাকে মানে আমাকে খুঁজছে, তখন আমার আসল পরিচয় লুকাতে আমাকে দিব্যাথির গল্প সাজাতে হয় যেন নানি বিশ্বাস করে নেয় যে সে যে মেয়েকে খুঁজছে সেই মেয়ে এখন ভূত হয়ে গেছে। আমি যখন আমার এই গল্পকে সত্য প্রমাণের জন্য ওই
ফ্ল্যাটে গিয়ে সব সাজাচ্ছিলাম তখন তুমি ওই ফ্ল্যাটে চলে আসো। একদিকে নানি আমাকে খুঁজছে, অপরদিকে তুমি আমাকে তাড়া করে বেড়াচ্ছ। আমি ভাবলাম দিব্যা ভাতির লাশ খুঁজে পেলে হয়তো এই সব শেষ হয়ে যাবে, কিন্তু এর পরে একদিন তুমি আমাকে বলো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার ভালোবাসা দেখে কয়েক সেকেন্ডের জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে আমি প্রিয়ার নাম ধারণ করে আছি। সবচেয়ে মজার বিষয় হলো দিব্যার ভূত হয়ে আমি যখন ওই বাসায় তোমার সাথে সময় কাটিয়েছি তখন আমার মনে হয়েছে আমার অতীতের সব যন্ত্রণা ভুলে থাকার জন্য না আমার প্রিয়া হওয়া লাগবে, না পল্লবী, না নূর, না কারিশমা অথবা ভেনেলা, এমনকি আমাকে তোমার কল্পনা অনুযায়ী দিব্যা ভাতিও হওয়া লাগবে না। তুমি প্রমাণ করেছিলে আমি যে আমি, তাতেই কেউ আমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে। আমি নিজেকে ভূত হয়ে পরিচয় করালেও তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে দেবীর মতো পূজা করেছো, আমাকে আমার কমফোর্ট জোন দিয়েছো। আমি যাই করি না কেন তুমি হাসি মুখে মেনে নিয়েছো। তোমার সাথে থেকে একদিন আমি প্রায় কফি খেতেই গিয়েছিলাম, যেটা আমি আসলেই ঘৃণা করি। যখন মনে পড়লো আমি তোমার সাথে আছি আর আমার অভিনয় করার কোনো দরকার নেই তখন আর কফি খাইনি। সত্যি কি পৃথিবীতে এমন পুরুষ আছে যে কোনো মেয়েকে এভাবে ভালোবাসতে পারে? প্রতিবার তুমি যখন তোমার চোখ বন্ধ করে আমাকে অনুভব করতে আমি তোমার এই অপরিসীম ভালোবাসাকে অনুভব করে মুখ চেপে কান্না করতাম। দিব্যার না বলার যন্ত্রণা বুঝতে পেরে অর্জুন দিব্যাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলে, তোমাকে সেদিন যখন দ্বিতীয়বার জড়িয়ে ধরেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম আমি যাকে খুঁজছি তুমিই সেই মেয়ে। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম যখন আমি ওই ফ্ল্যাটে থাকবো তখন আমি তোমার দিকে তাকাবো না, তাই আমি অপেক্ষায় ছিলাম তুমি কবে নিজে বলবে যে অর্জুন আমি আর পালাতে পারছি না, তুমি যাকে খুঁজছো আমি সে। অর্জুনের বুকে মাথা রেখে দিব্যা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্জুন বলে, যন্ত্রণা ততক্ষণ যায় না যতক্ষণ না তুমি এই যন্ত্রণা থেকে পাওয়া শিক্ষাকে গ্রহণ করো। তুমি আসলে জীবন থেকে পাওয়া যন্ত্রণাকে ভুলভাবে দেখেছো, কিন্তু তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার হাতে মারা গেলে এর থেকে বেশি যন্ত্রণা দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। দেখি তুমি এই যন্ত্রণাকে কিভাবে মোকাবেলা করো। দিব্যা অবাক হয়ে নিচে তাকাতেই দেখে তার হাতের চাকু অর্জুনের পেটে। অর্জুন যখন প্রিয়াকে বুকে টেনে নিয়েছিল তখন সে ইচ্ছা করে চাকুটা পেটে ঢুকিয়ে নেয়। অতিরিক্ত রক্ত খাওয়ানে অর্জুনের অবস্থা ততক্ষণে অনেক খারাপ হয়ে গেছে। অর্জুনের দেহ অসাড় হয়ে মাটিতে পড়ে যায়। প্রিয়া বুঝে উঠতে পারে না সে এখন কি করবে। এই শুনশান কবরস্থানে কে তাকে সাহায্য করবে? অর্জুন বলে, অতীতের যন্ত্রণা তোমাকে লড়ে বাঁচতে শিখিয়েছে, তবে আজকের এই যন্ত্রণা তোমাকে আসলে কিভাবে বাঁচতে হয় তাই শেখাবে। বলেই জোরে একটা নিঃশ্বাস নিয়ে অর্জুন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আকাশ জুড়ে তখন অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। প্রিয়া অসহায়ের মতো অর্জুনকে ডেকেই যাচ্ছে, কিন্তু অর্জুনের কোনো সাড়া নেই। বেশ কিছুদিন কেটে গেছে। অর্জুনকে হারিয়ে প্রতাপ এখনো তার শোক ভুলতে পারেনি, তাই হোস্টেলের সব জিনিসপত্র গুছিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। প্রিয়া এসে রুমটায় ঢুকতে গিয়েও পারে না, কারণ তার বারবার অর্জুনের কথাই মনে হচ্ছে। প্রতাপ প্রিয়াকে দেখে বলে, আমার ভাই আমার জন্য মিসিং হয়েছে, তুমি আমাকে বারবার সাবধান করেছিলে। বলেই রিবনের সেই বাক্স নিয়ে কার্টুনে রেখে মুখ বন্ধ করতে গেলে প্রিয়া দেখে কার্টুনে লেখা অর্জুনের জিনিসপত্র। এটা দেখার সাথে সাথেই প্রিয়া কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। বিষয়টা লক্ষ্য করে প্রতাপ জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিয়া জিজ্ঞেস করে, এই রিবন বাক্সটা তোমার না? প্রতাপ বাক্সটা হাতে নিয়ে বলে, ও তাহলে এটা রিবনের বাক্স, এটা তো অর্জুনের। কথাটা শোনা মাত্রই প্রিয়া যেন দাঁড়িয়ে থাকার শক্তিটাও হারিয়ে ফেলে। প্রতাপ বলে, এই রুমে আমরা দুইজন থাকলেও ও কখনোই এখানে থাকতো না। আমি যদিও জানি না এই রিবনের আসল কাহিনী কি, তবে অর্জুন প্রায় ঘন্টার পরে ঘন্টা এই রিবন বাক্সের দিকে তাকিয়ে বসে থাকতো। প্রিয়ার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করে। কোনো রকমে রুমের দরজা থেকে সরে একটা পিলারের সাথে ভর দিয়ে অসহ্য যন্ত্রণায় বুকে ব্যথায় কান্না করতে থাকে। তার দ্বারা এই কি হয়ে গেল? প্রতাপ তো কখনো নানি ছিলই না, তার আসল নানি ছিল তো অর্জুন, যে ছোটবেলা থেকেই প্রিয়াকে অকৃত্রিমভাবে ভালোবেসেছে। এই রিবন বাক্স দেওয়ার সময় অর্জুন তার শার্ট দেখিয়ে ছোট্ট প্রিয়াকে জিজ্ঞেস করেছিল কেমন লাগছে। প্রিয়া ইশারায় জামার নিচের কালো গেঞ্জি দেখিয়ে বলেছিল নানিকে কালোতেই ভালো লাগে, আর সেদিন থেকেই নানি তার জীবনের রংকেই কালো বানিয়ে নেয়। সেদিন গাছে ওঠার সময় নানি স্যান্ডেলে গোবর লাগায়, সেখান থেকে পচা গন্ধ বের হচ্ছিল। প্রিয়া কিসের গন্ধ জিজ্ঞেস করতেই নানি তাড়াতাড়ি স্যান্ডেল নিচে ফেলে দেয়। সেদিন থেকেই নানি অর্থাৎ অর্জুন আর কখনোই স্যান্ডেল বা জুতা পরেনি। অর্জুন বলেছিল, তুমি আমাকে তোমার পেছনে এত ভাগিয়েছো, একদিন আমি তোমাকে আমার পেছনে ভাগাবো। প্রিয়া সবকিছু ছেড়ে তার অর্জুনকে হারানোর শোকে রামচন্দ্রপুর গ্রামে তার পুরনো বাসায় ফিরে আসে। এখন সে অর্জুনের মতো বেশভূষায় নিজেকে অভ্যস্ত করছে। রোজ নানির সাথে দেখা করার সেই জানালার কাছে গিয়ে নানির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। গ্রামেই একটা সোশ্যাল ওয়েলফেয়ার
অর্গানাইজেশন খুলে অর্জুনের ফিলোসফি সবাইকে শেখাতে থাকে। তবে প্রিয়ার মুখে আর কখনোই হাসি ফোটেনি। অর্জুনকে হারানোর কষ্ট রোজ তাকে একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। প্রিয়া একদিন বাসায় ফিরে দেখে সেই জানালায় আগের মতোই একটা রিবনের বাক্স রাখা। জলদি বাক্সটা নিয়ে দেখে উপরে লেখা বেস্ট উইশেস টু জননী, অর্থাৎ প্রিয়ার আসল নাম জননী। ঠিক তখনই ফোনে অর্জুনের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন আসে যে আজ কবরস্থানে রাত কাটাচ্ছি। ঠিক তখনই ঘরে কারো শব্দ পেয়ে দৌড়ে বের হলে দেখে কারো ছায়া অনুসরণ করে বাসার বাইরে আসতেই একটা ছায়া সরতেই অর্জুন বলে চিৎকার করে ডাকতে ডাকতে সেই ছায়া অনুসরণ করে বিশাল বড় এক আকৃতিতে চলে আসে। বেশ কয়েকবার চিৎকার করে ডাকার পরে পেছন থেকে অর্জুন বলে, আমার নাম অর্জুন না, বরং নানি। আর আজ অর্জুন কালো না, বরং সাদা পরে এসেছে। আসলে অর্জুন সেদিন পিঙ্কি থেকে রক্ত পাতলা করার ওষুধ খেয়ে নিয়েছিল, যেটা অর্জুনের অতিরিক্ত রক্তক্ষরণ কমিয়ে দিবে। জননী যখন অর্জুনের লাশ দাফনের জন্য কবর খুঁড়ছিল তখন পিঙ্কি আর একটা বেলচার হাতে গাছের আড়ালে দাঁড়িয়েছিল। জননী চলে গেলে সে অর্জুনকে উঠিয়ে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। অর্জুন দূর থেকে জিজ্ঞেস করে, কফি খাবে? জননী বলে, আমি কফি পছন্দ করি না। অর্থাৎ জননী এখন নিজের শর্তে নিজের পরিচয় বাঁচা শিখে গেছে, যেমনটা অর্জুন চেয়েছিল। জননী দৌড়ে এসে অর্জুনকে শক্ত করে জড়িয়ে ধরে। কয়েকদিন পরে অর্জুন এবং জননীর বিয়ে হয়ে যায়। অর্জুন জননীকে জিজ্ঞেস করে, তোমার মা কেন কাঁদতো জানো? জননী বলে, তা জানি না, তবে এটা বলতে পারি, আমার বাবা যদি তোমার মতো করে আমার মাকে ভালোবাসতো তাহলে মা আজও বেঁচে থাকতো। অর্জুন জননীর হাত ধরতে গেলে জননী লজ্জা পেয়ে হাত সরিয়ে নিলে অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করে, এত লজ্জা পাচ্ছ কেন? যেন আজই প্রথম। সেই দিনটা আমি আজও ভুলতে পারিনি। জননী হতবাক হয়ে বলে, কোন দিন? জননীকে এত অবাক হতে দেখে অর্জুন বলে, কেন, তোমার মনে নেই? জননী বলে, না, আমি ওখানে ছিলামই না। তার মানে ভৌতিক এই ফ্ল্যাট কি আসলেই ভৌতিক? আর এখানে এই দুজন ছাড়া আরো একজন আছে, সে আর কেউ না, বরং এই ফ্ল্যাট নিয়ে প্রচলিত গল্পের দিব্যা ভাতির আত্মা, যে এই অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছিল। আর তার আত্মা আজও এই ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে। দিব্যা ভাতির হাতে তার সেই পোষা কবুতর। দিব্যা ভাতির চোখ খুলতেই দেখা যায় তার চোখের মনি নীল হয়ে আছে, আর পাশেই লেখা টেল মি ইফ ইউ লাভ। অর্থাৎ এরপরে কি হয়েছিল তা দেখতে হয়তো আমাদের পরের পর্ব টেল মি ইফ ইউ লাভের জন্য অপেক্ষা করতে হবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।